যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। ঘড়িতে তখন রাত 12টা বাজে। শ্মশান ভূমির মধ্যে কিছুটা দূরেই একটা প্রকাণ্ড বটগাছের তলায় একজন জটাধারী বাবা যজ্ঞের আগুনের সামনে বসে মন্ত্র জপ করছিলেন। হঠাৎই উনি কার এক পায়ের শব্দ শুনতে পাচ্ছিলেন। উনি চোখ খুলে দেখেন একজন দাঁড়িয়ে আছেন। কে তুমি? আমার কাছে কেন এসেছ? বাবা, আমার নাম রাজীব। দুদিন আগেই আমার বাবা মারা গেছেন। উনি মারা যাওয়ার পরেই আমার বড় ভাই বিজয় আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ও সব সম্পত্তির নকল দলিল বানায়, যাতে লেখা ছিল যে বাবার মৃত্যুর আগেই বাবা সব প্রপার্টি ওর নামে লিখে দিয়ে গেছেন, আর আমারও তো একটু অধিকার নেই। আমি আমার স্ত্রী বাচ্চাদের নিয়ে একটা ছোট বাড়ি ভাড়া করে রয়েছি। তো আমি এতে তোকে কিভাবে সাহায্য করতে পারি? বাবা, আমি চাই আমার দাদার যেন বড় ক্ষতি হয়ে যায়। যে টাকার জন্য ও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, সেই টাকাই যেন ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। হয়ে যাবে, কিন্তু এতে একটু মুশকিল আছে। শুধু এটা বল যে তোর স্ত্রীর বয়স 25-এর নিচে না উপরে। ওর এখন 24 বছর বয়স। এটা শোনার পরেই বাবার মুখ হাসিতে ভরে গেল, আর উনি বলে উঠলেন, তোকে এমন একজন স্ত্রী খুঁজে বার করতে হবে যে নিজের সন্তানকে জন্ম দেওয়ার জন্য নিজের প্রাণের বাজি রেখেছিল। তারপরে তোকে অমাবস্যার রাতে ওই মহিলার শরীর কবর থেকে বার করে আনতে হবে। তারপরে ওই মহিলার একটা আঙুল কেটে নিজের কাছে রেখে দিতে হবে। তারপর আবার ওই মহিলাকে এই কবরে চাপা দিয়ে দিতে হবে। পরে বাড়িতে ফিরে ওই আঙুলটাকে নিয়ে একটা মন্ত্র জপ করতে হবে। ওই মন্ত্র জপ করা শেষ হলে দেখবি ওই মহিলার আত্মা তোর কাছে চলে এসেছে, আর এসেই তোর কাছে রক্ত চাইবে। তখন ওকে তুই বলবি যে রক্ত দেব যদি আমার একটা কাজ করে দাও। তারপর ওকে তুই যা কাজই করতে দিবি সেটা সম্পন্ন করার জন্য তোর কাছেই আসবে। তোকে 1 বাটি রক্ত তখন ওকে দিয়ে দিতে হবে। তারপরও সেটা সেবন করবে আর চলে যাবে। এটা তো খুব সোজা। মনে রাখিস, এমনিতেও ওই প্রেতাত্মা তোর ডাকে প্রতিবারই সাড়া দেবে, কিন্তু প্রত্যেক অমাবস্যার রাতে ওই প্রেতাত্মা তুই না ডাকলেও তোর কাছে চলে আসবে, আর তোকে ওই রক্ত পান করাতে হবে। যদি তুই না পারিস তাহলে কিন্তু তোকে ভালো প্রতিদান দিতে হবে। ঠিক আছে বাবা, আমি আপনার সব কথা মনে রাখবো। এই ঘটনার 15 দিন পর বিজয় নিজের গাড়ি করে বাড়ি ফিরল। আজ ওই গোটা বাড়িতে পুরোপুরি একা। ওর স্ত্রী বাচ্চাকে নিয়ে বাপের বাড়িতে গেছিল। ও ঘরের লাইটটা জ্বালায় এবং নাইট স্যুটটা পরে নেয়। তারপর সোফায় বসে সিগারেট ধরায়। হঠাৎই দেখে তার সামনের সোফাটা কাঁপতে শুরু করেছে। এটা দেখার পরেই ওর হাত থেকে সিগারেটটা পড়ে যায়। এটা কি হচ্ছে? বিজয়, বিজয়, তুমি কোথায়? আরে, রেণুকার গলার স্বর না? এই গলার আওয়াজ শুনে সে ঘরের মধ্যে যায় আর গিয়ে দেখতে পায় রেণুকা ওর জন্য বিছানায় বসে আছে। রেণুকা, তুমি বাপের বাড়ি থেকে কখন ফিরলে? বিজয় যেই রেণুকার দিকে এগোতে যাবে, দেখলো তার পায়ের পাতা আটকে রয়েছে। মনে হচ্ছিল যেন ওর পায়ের পাতা কেউ মেঝের সাথে আটকে দিয়েছে। ও বিছানার কিছুটা দূরেই ছিল। এসো না, দাঁড়িয়ে কেন আছো? তারপর হঠাৎই জানলা দিয়ে একই রকম দেখতে দুটো দানব ভেতরে ঢুকে আসে। এরা কারা? হ্যাঁ, দানব দুটো রেণুকার দুটো হাতই ধরে ফেলল। রেণুকা! দানব দুটো রেণুকার হাত ধরে নিজেদের দিকে টানাটানি করছিল, আর অন্যদিকে বিজয়ের পা আটকে গিয়ে কিছুতেই রেণুকার কাছে যেতে পারছিল না। তারপরে ও এমন দৃশ্য দেখতে পায় যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো। ওই দুই দানব প্রাণপণে বল প্রয়োগ করে রেণুকাকে নিজেদের দিকে টেনেই চলেছে। তখনই রেণুকার শরীর কাগজের মতো চিরে দুভাগ হয়ে যাচ্ছিল। অর্ধেক লাশ একটা দানব খেতে শুরু করেছিল, আর অন্য অর্ধেকটা অন্য দানবটা। এই ভয়ানক দৃশ্য দেখে বিজয়ের একেবারে জ্বর চলে এসেছিল, তাই কিছুক্ষণের মধ্যেই ও অজ্ঞান হয়ে যায়। তারপর যখন ও চোখ খোলে, ও দেখতে পায় ও বিছানায় শুয়ে রয়েছে, আর ওর স্ত্রী আর সন্তান ওর পাশেই বসে রয়েছে। রেণুকা, তুমি ঠিক আছো তো? এমনটা বলেই ও রেণুকাকে জড়িয়ে ধরল। আমি তো ঠিক আছি, কিন্তু তোমার কি হয়েছিল? আমি সকালবেলা বাড়ি এসে দেখলাম যে তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। আমি তোমায় বিছানায় উঠিয়ে ডাক্তারকে ডাকছিলাম, তখনই দেখলাম তোমার জ্ঞান। এমনটা শুনেই বিজয় চিন্তিত হয়ে পড়ল। এই রহস্যময় ঘটনা যে ওর সাথে ঘটেছিল তার কারণ কি? যদি ওই ঘটনা সত্যি হয়, তাহলে রেণুকা ওর সামনে এখন কি করে বসে রয়েছে? বিজয় নিজেকে সামলে নিয়ে পরের দিন অফিসে যায়। সব চিন্তা মন থেকে সরিয়ে ফেলে ও নিজের কাজে মন দিল। তারপর রাত ঠিক 8টার সময় ও অফিস থেকে বেরিয়ে পড়ল। রাস্তা একেবারে ফাঁকাই।
তাই সে জোরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎই ও দেখতে পায় যে মাঝ রাস্তার সামনেই ওর মেয়ে চিঙ্কি দাঁড়িয়ে রয়েছে। ও জোরে ব্রেক কষে গাড়িটা থামায়, কিন্তু গাড়ি আর চিঙ্কির মাঝের তফাৎ ছিল অনেক কম। মা চিঙ্কি, তুমি এখানে কি করছো? চিঙ্কি কিন্তু বিজয়কে কোনো উত্তর দেয় না। তখন ও দেখতে পায় এক ভয়ঙ্কর দেখতে মহিলা চিঙ্কির কাছে এগিয়ে আসছে। ওই মহিলার হাতে ছিল একটা ভোজালি। বিজয় কিছু বুঝে ওঠার আগেই ওই ভয়ঙ্কর দেখতে মহিলাটা চিঙ্কির গলা কেটে দেয়। চিঙ্কির দেহটা মাটিতে পড়ে যায়, আর বাচ্চাটার কাটা মাথাটা ওই মহিলার হাতে ঝুলতে থাকে। এমন ভয়ানক দৃশ্য দেখে বিজয়ের শরীর থরথর করে কাঁপতে শুরু করেছিল এবং চিৎকার বেরোবার আগেই সে স্তব্ধ হয়ে গেছিল। ও দেখতে পায় আচমকাই চিমকির শরীর এবং মাথাটা উধাও হয়ে যায়। তারপর ওই মহিলা জোরে গাড়ির দিকে এগোতে থাকে। এক ঘুষিতে মহিলা উইন্ডো স্ক্রিন ভেঙে তার হাত ঢুকিয়ে দেয় গাড়িতে এবং বিজয়ের গলা ধরে গাড়ি থেকে বাইরে বের করে নিয়ে আসে এবং বিজয়কে নিচে ফেলে দেয়। আর ওই ভয়ানক দেখতে মহিলা গাড়ির উপরে বসে থাকে। তারপরও নিচ থেকে একটা কাঁচের টুকরো তোলে এবং সেটা নিয়ে সরাসরি বিজয়ের মুখে ঢুকিয়ে দেয়। তখনই বিজয়ের মুখ থেকে গল গল করে রক্ত বেরোতে শুরু করেছিল, আর কিছু সেকেন্ডের মধ্যেই ওর প্রাণ বেরিয়ে গেছিল। তখনও রাজীব নিজের ঘরের বিছানাতেই বসেছিল। ও অনেকক্ষণ ধরে ওই প্রেতাত্মার ফিরে আসার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরেই ওই প্রেতাত্মা ওর কাছে চলে আসে এবং রাজীবের হাতের ওই রক্তের বোতলের দিকে তাকিয়ে থাকে। রাজীব তখন রক্তের বোতল থেকে এক বাটি রক্ত তাকে সেবন করতে দেয়। তারপর ওই প্রেতাত্মা ওই রক্তের বাটি হাতে তুলে নিয়ে সেবন করতে থাকে। সেবন করার পরেই ওই প্রেতাত্মা অদৃশ্য হয়ে যায়। পরের দিন যখন রাজীব তার বড় ভাই বিজয়ের মৃত্যুর খবর পায়, তখন এই খবর শুনেও কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, কারণ দাদার মৃত্যুতে ওর কোনো লাভই হবে না। তবে এই মৃত্যুতে ওর মনের ভেতরে যে তার আনন্দ শুরু হয়েছিল। প্রত্যেক অমাবস্যার রাতে ওই প্রেতাত্মা এসে রক্ত সেবন করে যায়। এমন চলতে চলতে রক্ত শেষ হয়ে যায়। তখন রাজীব ভয় পেতে শুরু করে, এই কথা ভেবে যে এর পরের অমাবস্যার রাতে যদি ও রক্ত যোগান দিতে না পারে, তখন এমনটা ভাবতে ভাবতে ও বাবার কাছে পৌঁছয়। তুই যদি চাস তোকে এই রক্তের বোতল আবারও আমি দিই, তাহলে তোর সাথে একটা লেনদেনের ব্যাপার করতে হবে। কিসের কথা বলছেন বাবা? তুই বলেছিলিস না যে তোর স্ত্রীর 24 বছর বয়স? তাহলে তোর স্ত্রীকে এক রাতের জন্য আমার কাছে দিয়ে যাস, তবেই আমি তোকে আর এক বোতল রক্ত দেব। বাবার এমন কথা শুনে রাজীবের ভয়ানক রাগ উঠে যায়। তখনই ও বাবার গলা চেপে ধরে বাবাকে মারতে চেষ্টা করে। সেই সময় বাবার দুই ভক্ত এসে রাজীবকে মারতে শুরু করে, তারপর ছুঁড়ে বাইরে ফেলে দেয়। রাজীব তারপর নিজের বাড়ি চলে আসে। কিন্তু অমাবস্যার রাত যেই ক্রমশ কাছে চলে আসে, রাজীবের ভয় যেন দিন দিন বেড়েই যেতে শুরু করেছিল। অন্যদিকে রাজীবের স্ত্রী পল্লবী বারবার একই প্রশ্ন রাজীবকে করছিল যে রাজীব এত চিন্তিত কেন। রাজীবের সাহসী হচ্ছিল না এইসব কথা তার স্ত্রীকে বলার। শেষমেশ অমাবস্যার রাত এসে যায়। পল্লবীর পাশে শুয়ে থাকা রাজীব বারবার চেষ্টা করছিল ঘুমিয়ে পড়ার, কিন্তু শত চেষ্টা করেও তার কিছুতেই ঘুম আসছিল না। আচমকাই তখন ঘরের সব দরজা জানলা নিজের থেকে খুলে যায়, আর প্রচন্ড জোরে বাতাস বইতে শুরু করে। জানলার খটখটে আওয়াজে পল্লবীর ঘুম ভেঙে যায়। এ কি হচ্ছে? এত জোরে হাওয়া তো কোনোদিন হয় না। তারপরেই এক বন্ধ দরজায় জোরে জোরে আওয়াজ শুনতে পাওয়া যায়। পল্লবী আর রাজীব সেই দরজার দিকে তাকিয়েছিল। কারোর মধ্যেই তেমন সাহস ছিল না উঠে গিয়ে ওই দরজাটা খুলবে। তারপরেই হুড়মুড় করে এই দরজাটা খুলে যায় এবং সেই প্রেতাত্মা ওদের সামনে এসে দাঁড়ায়। ওই প্রেতাত্মাকে দেখে রাজীব একেবারেই ভয় স্তব্ধ হয়ে গেছিল, আর পল্লবীও চিৎকার করে উঠেছিল, আমার রক্ত চাই, রক্ত। বোতলের তো সব রক্ত শেষ হয়ে গেছে, আর তো রক্ত নেই। এটা শোনার পরেই ওই প্রেতাত্মা রাজীবের উপর ঝাঁপ দেয় এবং দাঁত দিয়ে ঘাড় কামড়ে ধরে। রাজীব তখন থরথর করে কাঁপছিল, যেন মনে হচ্ছিল বিদ্যুৎ শরীর দিয়ে বয়ে যাচ্ছিল। অন্যদিকে পল্লবী ভয় কাঁপতে কাঁপতে এই দৃশ্যগুলো দেখছিল। কিছুক্ষণের মধ্যেই রাজীব একেবারে অসাড় হয়ে গেছিল। তারপরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এসব করার পর এই প্রেতাত্মা অদৃশ্য হয়ে যায়। পল্লবীর শক খেয়ে গেছিল যে এসব কি ঘটে গেল, যে কয়েক মুহূর্তের মধ্যে রাজীব লাশে পরিণত হয়েছে, আরও বিধবা হয়ে গেছে। রাজীবের তো প্রাণ চলে গেছিল, কিন্তু তার খোলা চোখ দুটো এটাই বলছিল যে প্রতিশোধের সাগরে এমনভাবে ভেসে যেতে নেই যাতে অনেক কঠিন প্রায়শ্চিত্ত করতে হয়। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।